দেশে বিচারাধীন মামলার সংখ্যা ৩৭ লাখের বেশি। সংসদে আইনমন্ত্রী, আপাতত বাড়ছে না সরকারি চাকরির বয়স সীমা। শেষ হলো প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা। শেষ সময়ে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীদের ধর্ণা। ঝিনাইদহ ১ আসনের উপনির্বাচন স্থগিত। সুন্দরবনের আগুন পুরোপুরি নির্বাপনে কাজ চলছে। নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের পদক্ষেপে প্রধানমন্ত্রী সন্তুষ্ট, জানালেন মন্ত্রিপরিষদ সচিব। এবং ৫ মাসের ব্যবধানে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন। রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন ৯ জুলাই। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। দ্বাদশ জাতীয় সংসদের অধিবেশনে দেশের ৬৪ জেলায় বিচারাধীন মামলার সংখ্যা ৩৭,২৯,২35টি। এর মধ্যে দেওয়ানি মামলা ১৫,৯৬,৪৪১টি এবং ফৌজদারি মামলা ২১,৩২,৭৯৪টি বলে জানান আইনমন্ত্রী। আর আপাতত সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেই সরকারের, কথা জানান জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। সুরাইয়া মুনির রিপোর্ট। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের সংসদ সদস্য এ.কে. আব্দুল মোমেনের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, মামলার জট কমাতে কাজ করছে সরকার। তড়িৎ যাতে মামলা শেষ হয় সেটার ব্যবস্থাও আমরা নিচ্ছি। আরেক সংসদ সদস্য মাহবুবুর রহমানের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ২০২১ সালের ১০ জুন থেকে ২০২৪ সালের ২৮ এপ্রিল পর্যন্ত ১৭টি সাব রেজিস্ট্রি অফিসে ১,১০,৫৪৮টি দলিল ই-রেজিস্ট্রেশন সিস্টেমে নিবন্ধিত হয়েছে। বিচারকের পদ সৃজন এবং আদালত সৃজন দুইটার জন্যই আমি মাননীয় স্পিকার জনপ্রশাসন মন্ত্রণালয়ে লিখেছি এবং সেইখানে ১৫৮টি পদ সৃজনের প্রস্তাব করা হয়েছে। সেটা আসলে পরে অনেক আমার মনে হয় যে মামলার জট কমানোর চেষ্টা করবে। চাঁদপুর ৫ আসনের সদস্য রফিকুল ইসলাম বীর উত্তম ও সংরক্ষিত আসনের এমপি ফরিদা ইয়াসমিনের সম্পূরক প্রশ্নে আপাতত চাকরির বয়সসীমা বাড়ানোর পরিকল্পনা সরকারের নেই বলে জানান জনপ্রশাসন মন্ত্রী। যাদের নোটিশ গ্রহণ করা সম্ভব হয়নি। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় বিশ্ববিদ্যালয় আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান নিশ্চিতে কর্তৃপক্ষকে তত্ত্বাবধান জোরদারের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মশিউর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাতে এমন নির্দেশনা দেন রাষ্ট্রপতি। শিক্ষার্থীরা যাতে ডিগ্রি অর্জন করে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে, সেজন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম বাড়ানোয় জোর দেন রাষ্ট্রপ্রধান। শেষ হলো প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা। শেষ মুহূর্তেও ভোটারদের মন জয়ে দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। এদিকে নির্বাচন সুষ্ঠু করতে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে কমিশন। প্রতিনিধিদের তথ্যে তানজিদ ভুঁইয়ার রিপোর্ট। মৌলভীবাজার জেলার ৩ উপজেলায় জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। জেলার বড়লেখা, জুড়ি ও কোলাউড়া উপজেলার প্রার্থীরা দিনরাত প্রচারণা চালিয়ে যাচ্ছেন। জেলার ৩ উপজেলায় চেয়ারম্যান ১৫ জন, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান ২১ জন সহ ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জনপ্রতিনিধিরা সাধারণ মানুষের পাশে থাকবে এমন প্রত্যাশা ভোটারদের। শান্তি শৃঙ্খলাভাবে যাদের খুশি তাদের ভোট দেব। ৮ তারিখে মানুষ শান্তিপূর্ণভাবে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে। এদিকে এলাকার উন্নয়ন সহ ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। জুড়ি উপজেলার অসম্পূর্ণ কাজ যেগুলো আছে এগুলা কাজ করার জন্য আমি এই নির্বাচনে দাঁড়িয়েছি। শান্তিপ্রিয় জুড়ি উপজেলায় আমরা শান্তি বজায় রেখে আমরা ভোট করতে চাই। ভোটাররা সুন্দরভাবে নির্বাচনে আসতে পারে এবং ভোট গণনা সুন্দরভাবে হয়। আমরা হাতে হাত মিলিয়ে এই বাংলাদেশকে সুন্দর করব। এদিকে ভোটারদের উপস্থিতির জন্য নির্বাচন কমিশন থেকে সচেতনতামূলক প্রচারণা সহ নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং নির্বাচন অফিস
আমরা প্রস্তুত রয়েছি এবং জেলার সকল পর্যায়ের যারা কর্মকর্তা রয়েছে তাদের সার্বিক সহযোগিতায় উপজেলা নির্বাচনে যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন সে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন সাধারণ ভোটাররা। এই ভয়ে যেমন ভোট দিতে পারি, পরিবেশ তো ভালো থাকে। সুষ্ঠু আমার ভোট আমি দেই। এদিকে মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে 2 জন, ভাইস চেয়ারম্যান পদে 3 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচিত জনপ্রতিনিধিরা অবহেলিত মানুষের জন্য কাজ করবে এমনটাই প্রত্যাশা ভোটারদের। আমরা সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচন চাচ্ছি। মাদারীপুরে যত ধরনের মাদক আছে তার বিরুদ্ধে কাজ করবেন। জয়ী হলে এলাকার বিভিন্ন উন্নয়ন করার আশ্বাস দিয়েছেন প্রার্থীরা। ময়লাগুলোকে আমরা ইনশাল্লাহ এমন একটি পদ্ধতির মাধ্যমে আমার বিশ্বাস এগুলোকে সম্পদে পরিণত করাও কিন্তু সম্ভব। সুষ্ঠু নির্বাচন যদি হয় তাহলে 80% ভোট ইনশাল্লাহ মোটরসাইকেল মার্কা আমাকে দেবেই। নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে কমিশন। নির্বাচনী আচরণ বিধি মানতেও প্রার্থীদের সতর্ক করা হয়েছে। আমরা প্রস্তুতি গ্রহণ করছি। এখন পর্যন্ত আমাদের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ কার্যক্রম চলমান আছে। এতে সাধারণ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বলেও জানান তিনি। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। জাতীয় সংসদে ঝিনাইদহ 1 আসনের উপনির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। সোমবার বিকেলে বিচারপতি জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছেন। আবেদনকারীর আইনজীবী সৈয়দ মামুন মাহবুব জানিয়েছেন যে 21 দিনের জন্য এই নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। আগামী রোববার থেকে আবেদনের উপর শুনানি হবে। আগামী 5 জুন ঝিনাইদহ 1 আসনে উপনির্বাচন হবে বলে গত 23 এপ্রিল কমিশন সভা শেষে জানান ইসি সচিব জাহাঙ্গীর আলম। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল 7 মে। শপথ নিলেন লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবু বকর সিদ্দিক শ্যামল। সোমবার নিজ কার্যালয়ে তাকে শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণের চাহিদা বিবেচনায় রেখে কাজ করতে জনপ্রতিনিধিদের আহ্বান জানিয়েছেন সরকার প্রধান। দায়িত্ব পালনে স্থানীয় পর্যায়ে সমন্বয়ের উপর গুরুত্ব দিয়েছেন তিনি। গেল 3 এপ্রিল লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে বিজয়ী হন আবু বকর সিদ্দিক শ্যামল। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে লাগা আগুন পুরোপুরি নির্বাপনের কাজ চলছে। সোমবার সকালে 3য় দিনের মতো পূর্ব বন বিভাগের আমরবুনিয়া এলাকায় আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও বন বিভাগ। স্থানীয় স্বেচ্ছাসেবীদের পাশাপাশি তাদের সহযোগিতা করছে নৌবাহিনী ও কোস্টগার্ড। বন বিভাগ ও ফায়ার সার্ভিস জানিয়েছে সকাল 10:30টায় নিয়ন্ত্রণে আসে আগুন। গত শনিবার আগুন লাগার খবর পাওয়ার পরই নিয়ন্ত্রণ কাজ শুরু করে বন বিভাগ। তবে রাত নেমে আসে এবং পানির সংকটে বন্ধ থাকে আগুন নিয়ন্ত্রণ অভিযান। সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণ চেষ্টায় যে পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে সন্তোষ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার নিজ কার্যালয়ে মন্ত্রিপরিষদ বৈঠকে তিনি একথা বলেছেন। সভা শেষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। তিনি বলেছেন, বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে সুন্দরবনের সবশেষ পরিস্থিতি তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিষয়টি আরও কয়েকদিন পর্যবেক্ষণে রাখার তাগিদ দিয়ে ভবিষ্যতে যাতে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি না হয় সেদিকে নজর রাখতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরুতে একটি চুক্তির খসড়া অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। শেষ পরিস্থিতি উনি যেটা জানিয়েছেন যে আগুন নিয়ন্ত্রণে আছে, আগুন 100% নিভে গেছে এরকমভাবে না, নিয়ন্ত্রণে আছে, মানে এখন কন্ট্রোল করা গেছে, কোঅর্ডিনেশন করা গেছে। ওরা আগামী কয়েকদিন এটা অবজারভেশন রাখবেন। তো বনের আগুন নিভানোর ক্ষেত্রে আপনার সাথে সাথে ডিক্লেয়ার করা যায় না। উনি অবৈধ উনি সন্তোষ প্রকাশ করেছেন যে কার্যক্রমের ব্যাপারে। রোহিঙ্গা গণহত্যা মামলায় সহযোগিতা করতে ওআইসিভুক্ত দেশের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। রোহিঙ্গা গণহত্যার বিচারের দাবিতে আন্তর্জাতিক বিচার আদালতে গাম্বিয়ার করা মামলায় আইনি ও আর্থিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি। গাম্বিয়ার বানজুলে ৫৫ ওআইসি শীর্ষ সম্মেলনে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী। মিয়ানমারের আরাকান রাজ্যে রোহিঙ্গাদের আইনি অধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করায় গাম্বিয়াকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।
ফের পুনর্গঠন হলো সংকটে থাকা বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ। ব্যাংকটির উদ্যোক্তা পরিচালক খলিলুর রহমানকে চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে নতুন আরও 7 সদস্যকে পর্ষদে যুক্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার দুপুরে ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন পরিচালনা পর্ষদ জানায়, কোনো ব্যাংকের সঙ্গে একীভূত না হয়ে বরং নিজেরাই সবল হতে চায় এই আর্থিক প্রতিষ্ঠানটি। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। ন্যাশনাল ব্যাংকের সবশেষ অবস্থান তুলে ধরতে রাজধানীর বাংলা মোটরের প্রধান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন। এতে ঘোষণা করা হয়, কোনো ব্যাংকের সঙ্গে একীভূত না হয়ে এককভাবে সবল হতে চায় আর্থিক এ প্রতিষ্ঠানটি। আমাদের ব্যাংকের সমস্যাগুলি আছে, এই সমস্যাগুলি যেন দূর হয়ে যায়। সংবাদ সম্মেলনে নতুন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, অতীতে এ ব্যাংকে লুটপাট হলেও এখন থেকে আর 1 পয়সাও লুটপাট হবে না। ব্যবসায়ীদের জন্য সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে একটি ব্যবসায়ী বান্ধব ব্যাংক হিসেবে গড়ে তুলতে নতুন পর্ষদ বদ্ধপরিকর। কমিটিটা খুব শক্ত কমিটি এবং খুব জ্ঞানী এবং সবাই আগের অভিজ্ঞতা আছে। ব্যাংকের ডাইরেক্টর আছে, নতুন ডাইরেক্টর, তারাও অভিজ্ঞ ডাইরেক্টর। আমরা বাংলা ব্যাংকে বলছি যে দেখেন, এটা জনগণের ব্যাংক, আমরা এটাকে মাছ করতে রাজি না। আমরা যারা দায়িত্বরা ছিলাম তখনই আমরা একমত হই না এটাকে মাছ করার জন্য। আমরা বলছি এটাকে মাছ করবো না। বাংলাদেশ এটা আমাদের কথার উপর রাজি হয়েছে। ব্যস্ততার অজুহাতে নতুন পরিচালনা পর্ষদের নাম ঘোষণা ছাড়াই সংবাদ সম্মেলন শেষ করতে চাইলেও পরে গণমাধ্যম কর্মীদের জানানো হয় যুক্ত হওয়া নতুনদের নাম। KY স্টিল লিমিটেড জনাব মোহাম্মদ রিয়াজুল করিম, জনাব এরশাদ মাহমুদ প্রতিনিধিত্ব করছেন স্টিচেস and Wave Fashions Limited. Mr. Hasanul Karim, Senior Advocate Supreme Court, উনি রিপ্রেজেন্ট হচ্ছেন সুন্দরবন কনসোর্টিয়াম লিমিটেড। বর্তমান ব্যবস্থাপনা পর্ষদকে নিয়ে গ্রাহকদের আস্থা অর্জন ও সুশাসন নিশ্চিতকরণে নিরলস কাজ করার প্রত্যয় জানান নতুন পর্ষদ সদস্যরা। ডক্টর রত্না দত্ত, FCA, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, স্বতন্ত্র পরিচালক। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন দিতে নতুন তারিখ ধার্য করেছেন আদালত। তদন্ত সংস্থা সিআইডি আজ প্রতিবেদন জমা দিতে না পারায় আগামী 9 জুলাই দিন নির্ধারণ করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী। 2016 সালের 4 ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে $8 কোটি 10 লাখ চুরি হয়। পরে বিভিন্ন সময়ে $1.5 কোটি ফেরত আনা সম্ভব হলেও এখনও উদ্ধার হয়নি $6 কোটি 60 লাখ। ঘটনার 39 দিন পর বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে মতিঝিল থানায় মামলা করা হয়। মামলা তদন্তের দায়িত্ব পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের শাস্তির মুখোমুখি হতে হবে বলে আবারও হুঁশিয়ারি দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর বৈঠক শেষে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। এ সময় 1975 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি গণতন্ত্র ধ্বংস করেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। এমদাদুল হক খানের রিপোর্ট। রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সঙ্গে বৈঠক করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে তিনি সাংবাদিকদের জানান, বৈঠকে সাংগঠনিক সহ সমসাময়িক বিষয়ে আলোচনা হয়েছে। সমসাময়িক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলেছি। এ সময় উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপির স্বজনরা অনেকেই প্রার্থিতা প্রত্যাহার করেনি এমন প্রশ্নে কাদের বলেন, যারা শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের কোনো না কোনোভাবে শাস্তির মুখোমুখি হতেই হবে। যারাই পার্টি ডিসিপ্লিন ভঙ্গ করবে সময় মতো কোনো না কোনোভাবে শাস্তি তাদের পেতে হবে। দলীয়ভাবে আমাদের পার্টির দায়িত্বপ্রাপ্তরা সক্রিয় উদ্যোগ নিচ্ছে। তিনি বলেন, গণতন্ত্রের প্রতি বিএনপির আগ্রহ কোনোদিনই ছিল না। গণতন্ত্রকে শৃঙ্খলামুক্ত করার কাজটি করেছেন শেখ হাসিনা। গণতন্ত্রের প্রতি তাদের আগ্রহ কোনোদিনও ছিল। গণতন্ত্র, স্বাধীন নির্বাচন ব্যবস্থা এটা এবং গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করার কাজটি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই এদেশে করেছে। পৃথিবীর কোনো দেশেই শতভাগ গণতন্ত্র নেই বলেও দাবি করেন ওবায়দুল কাদের। নির্বাচন পুরোপুরি পারফেক্ট এটা কেউ দাবি করতে পারবে না। আমরাও পারফেক্ট এইটা দাবি করি না। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে বিএনপি
নেতাকর্মীদের পেছনে সরকার আইন শৃঙ্খলা বাহিনী লেলিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল সহ দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে এক মানববন্ধনে অংশ নিয়ে তিনি বলেছেন, দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে ব্যাংক সহ দেশের আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে সরকার। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির জন্য মায়া কান্না করছেন বলেও মন্তব্য করেছেন রিজভী। আওয়ামী লীগকে দিয়ে মোকাবেলা করার সাহস নাই বিএনপি, এই জন্য আইন শৃঙ্খলা বাহিনী পুলিশকে সাজিয়েছেন। আজকে গণতান্ত্রিক শাসন নেই বলেই, আজকে বৈধ পার্লামেন্ট নাই বলেই শেখ হাসিনা মানুষের গলায় পা দিয়ে আপনার টুটে টেপে ধরে আপনার বিদ্যুৎ থেকে, গ্যাস থেকে, পানি থেকে ট্যাক্স দিচ্ছে। রাজধানী সহ সারা দেশে গত 24 ঘন্টায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। সর্বোচ্চ 124 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে, আর ঢাকায় সর্বোচ্চ 36 মিলিমিটার। কয়েক জেলায় ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাত হয়েছে। এর ফলে তাপমাত্রা কমে সারা দেশে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বেশিরভাগ এলাকায় আগামী কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকবে। কাল বৈশাখী সহ বজ্রঝড়ের আশঙ্কায় জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদ আব্দুর রহমান খান। আগামী 11 বা 12 তারিখ পর্যন্ত দেশের বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হতে থাকবে এবং আপাতত এই সময়ের মধ্যে তাপপ্রবাহের আপাতত সম্ভাবনা খুবই কম। এই সময় কালবৈশাখীর যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাত কিন্তু দীর্ঘস্থায়ী হয় না। সেই বৃষ্টিপাত কিন্তু হয়তো আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়ে থাকে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বজুড়ে শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানিয়ে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে সমাবেশ করেছে ছাত্রলীগ। সংগঠনের নেতারা বলেছেন, এই আন্দোলন কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নয়, এটি মানবতার বিরুদ্ধে বিস্ফোরা রাষ্ট্রের বিরুদ্ধে। গাজায় এত গণহত্যার পরও বিশ্ব মোড়লরা কেন নির্বিকার, এমন প্রশ্নও রাখেন তারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে পতাকা উত্তোলন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে শুরু হয় আনুষ্ঠানিকতা। ফিলিস্তিন ও বাংলাদেশের পতাকা হাতে দলীয় নেতাকর্মী ছাড়াও কর্মসূচিতে অংশ নেয় সাধারণ শিক্ষার্থীরা। নিপীড়িত ফিলিস্তিনিদের পক্ষে সোচ্চার থাকার কথা জানান ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। মার্কিন যুক্তরাষ্ট্রে চলমান শিক্ষার্থী আন্দোলনে আমরা সংহতি প্রকাশ করার সঙ্গে সঙ্গে একই সঙ্গে ফ্রিডম অব এক্সপ্রেশন, একাডেমিক ফ্রিডম যেন রক্ষা করা হয়। পরে মধুর ক্যান্টিন থেকে শুরু হওয়া পদযাত্রা ভিসি চত্বর, ফুলার রোড ও কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে পৌঁছায়। সেখানে এক সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশে অধ্যয়নরত ফিলিস্তিনি শিক্ষার্থীরা। I want to shout my heart out to the students back in my home, back in Palestine, that demand our attention. For decades, our people of Palestine have endured unimaginable suffering. ছাত্রলীগ নেতারা বলেন, শুধু ফিলিস্তিন নয়, এটি সারা বিশ্বের মানবতার পক্ষে লড়াই। আমাদের সংগ্রাম শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর শান্তির জন্য আমাদের সংগ্রাম। আমরা নির্যাতিত মানুষের পক্ষে থাকব, অত্যাচারিত মানুষের পক্ষে থাকব। যারা রাইট টু প্রটেস্টের কথা বলে, যারা পিসফুল অ্যাসেম্বলির কথা বলে, আমরা দেখেছি তাদের মুখোশ কিভাবে উন্মোচিত হয়ে গেছে। কেন্দ্রীয় ছাত্রলীগের ডাকে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন কর্মসূচি পালন করা হয়। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ডেঙ্গু প্রতিরোধে আমরা নানা কার্যক্রম হাতে নিয়েছি, কিন্তু সবাই সচেতন না হলে সিটি কর্পোরেশনের একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সোমবার খিলক্ষেত ফ্লাইওভার সংলগ্ন লেকের পাশে রিকশা চালকদের মাঝে ছাতা ও খাবার স্যালাইন বিতরণ শেষে তিনি খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে সমাজের উচ্চবিত্তদের প্রতি আহ্বান জানিয়েছেন। এ সময় ঢাকা উত্তর সিটির বিভিন্ন স্থানে রিকশা চালকদের মাঝে ছাতা, খাবার স্যালাইন ও পানি বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন বাসার ছাদের মধ্যে কোথাও কোথাও পানি জমে আছে, ওটি কিন্তু দেখছি। অনেকে বলছে ড্রোন দিয়ে মশা মারছে, আমি কিন্তু ড্রোন দিয়ে মশা মারছি না, আমি ড্রোন দিয়ে দেখছি যে ছাদের উপরে কোথায় লার্ভা জমে আছে। এই মুহূর্তে আমাদের গতকাল বৃষ্টি, আজকে রৌদ্র, এটি একটি ভালো ক্ষেত্র এডিস মশার জন্য।
টাঙ্গাইলের সারের জিআই সত্ত্ব রক্ষায় আইনি লড়াই করতে আইনজীবী নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার। মাসন অ্যান্ড অ্যাসোসিয়েটস ল ফার্মটি ভারতের আদালতে মামলা পরিচালনা করবে। শিল্প মন্ত্রণালয় থেকে বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে লিখিতভাবে তথ্য জানানো হয়েছে। গত 19 ফেব্রুয়ারি বাংলাদেশের সকল জিআই পণ্যের তালিকা করতে সরকারকে নির্দেশ দেন হাইকোর্ট। গত 8 ফেব্রুয়ারি টাঙ্গাইল শাড়িকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেয় ভারতের শিল্প মন্ত্রণালয়। এরপরই এ নিয়ে ব্যাপক বিতর্ক ও আলোচনা শুরু হয়। তখনই দেশি জিআই পণ্যের তালিকা করার বিষয়টি সামনে আসে। ঢাকার ধামরাইয়ের টর্নেডোর আঘাতে 2 জন নিহত, 3 জন আহত হয়েছে। গত রাতে টর্নেডোর আঘাতে ধামরাইয়ের এসএস এগ্রো কমপ্লেক্সে একটি সিকিউরিটি সার্ভিসের 5 সদস্য আহত হয়। তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় শাহরুল ও আনিস নামের 2 জন মারা যায়। ঘটনার পর ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় সমবেদনা জানিয়ে নিহতদের পরিবারকে 50,000 টাকা করে সহায়তা দেন এসএস এগ্রো কমপ্লেক্সের স্বত্বাধিকারী ঢাকা 15 আসনের সংসদ সদস্য আলহাজ কামাল আহমেদ মজুমদার। আহতদের যাবতীয় চিকিৎসা খরচ বহনের। চট্টগ্রাম নগরীর অলিগলি দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। অবৈধ এসব যানের কারণে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। অপচয় হচ্ছে বিদ্যুতেরও। টোকেন বাণিজ্যের মাধ্যমে নগরীতে অটোরিকশার দাপট বাড়ছে বলে অভিযোগ উঠেছে। তবে পুলিশ প্রশাসন বলছে টোকেন বাণিজ্যের সঙ্গে প্রশাসনের কেউ জড়িত নয়। চট্টগ্রাম ব্যুরো থেকে বেলাল হোসেন রুবেলের ক্যামেরায় সুমন কুমারদের রিপোর্ট, জানাচ্ছেন তানজিদ ভুঁইয়া। কোনো রকম সরকারি অনুমোদন ছাড়াই চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় চলাচল করছে প্রায় 50,000 ব্যাটারি চালিত অটোরিকশা। গ্যারেজ ভাড়া, টোকেন আর ব্যাটারি চার্জের জন্য প্রতি মাসে খরচ হয় 50 লাখ টাকারও বেশি। গ্যারেজে বিদ্যুতের চোরাই লাইনে চার্জ হয় অটোরিকশা। এসব অর্থের ভাগ যায় গ্যারেজ মালিক, লাইনম্যান, নেতা ও প্রশাসনের কাছে। চাঁদগাঁও, বাকলিয়া, বাইজিদ, খুলশী, কোতোয়ালি, পাহাড়তলী, হালিশহর, আকবর শাহ এলাকায় সবচেয়ে বেশি চলে ব্যাটারি চালিত অটোরিকশা। চালকরা জানান টোকেনের মাধ্যমে রাস্তায় চলছে এসব যান। পুলিশে গাড়ি ধরে, তারপর গাড়ি ঠিকমতো চালানো যায় না, টোকেন বিল দেওয়া লাগে গাড়ির। এটা এখানে গাড়ির নেতা খেতা নেই আর কি। এই যে লাইন চালায় এটা আমরা বলতে পারবো না, সেনে আমরা দেই জানি এতটুকু। আমরা ডেলি 100 টাকা দিয়ে আমরা টোকেন নিয়ে গাড়ি চালাই। আর ওইখানে টাকা না দিলে আমাদের গাড়ি আটকে ফেলায়। এটা কিভাবে চলছে, কে চালাচ্ছে আমি এটা জানি না। আমি মালিককে 600 টাকা জমা দিই, ডেলি 100 টাকা একটা টোকেন দিয়ে আমরা গাড়িটা চালাচ্ছি। নগরীর বাইজিদ এলাকায় শামসু নামের একজনের নিয়ন্ত্রণে চলছে প্রায় 6,000 ব্যাটারি চালিত অটোরিকশা। আমাকে তোল কফির দেওয়ার কোনো মাত্র হইতে পারতেছে না। তো আমি জানতে চাচ্ছি যে আমরা কিছু জানাবো না, কিছু জানাবো না। টোকেন বাণিজ্যের সঙ্গে কোনো পুলিশ সদস্য জড়িত নন বলে দাবি করেছেন এই পুলিশ কর্মকর্তা। সমূলে উৎপাদন করার জন্য আসলে শুধু পুলিশ না, এটা বিভিন্ন স্টেক হোল্ডারের সহযোগিতার প্রয়োজন। নাম্বার 1, সিটি কর্পোরেশন যদি না দেয় তাহলে সিটি কর্পোরেশনের রাস্তাতে বা বিভিন্ন সিটি কর্পোরেশনের এলাকার বিভিন্ন দোকান গ্যারেজগুলোতে এই গাড়িগুলো থাকে, তাহলে সিটি কর্পোরেশন প্রয়োজনে গাড়িগুলো ধরে ডাম্পিং করে দেয়, আমরা পুলিশ সহযোগিতা করব। তবে পর্যাপ্ত গ্যারেজ না থাকায় যানবাহন ডাম্পিং করা সম্ভব হয় না বলেও জানান তিনি। আমরা এটাকে ধরে 2-3 দিনের মধ্যে ছেড়ে দিতে হয়, কারণ এত পরিমাণ গাড়ি আমরা ধরে রাখার মতো আমাদের স্থান নেই। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরো। দেশে বিচারাধীন মামলার সংখ্যা 37 লাখের বেশি। সংসদে আইনমন্ত্রী। আপাতত বাড়ছে না সরকারি চাকরির বয়সসীমা। শেষ হলো প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা। শেষ সময়ে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীদের ধর্ণা। ঝিনাইদহ 1 আসনের উপনির্বাচন স্থগিত। সুন্দরবনের আগুন পুরোপুরি নির্বাপনে কাজ চলছে। নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের পদক্ষেপে প্রধানমন্ত্রী সন্তুষ্ট, জানালেন মন্ত্রিপরিষদ সচিব। এবং 5 মাসের ব্যবধানে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন। রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন 9 জুলাই। সবাইকে আবারও শুভেচ্ছা। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।